প্রতি বছর 14ই ডিসেম্বর যখন আসে তখন আমাদের পরিবারের জীবনে একটি শোকাবহ দিন আসে। তার কারণ হচ্ছে এই যে আমাদের পরিবারের একজন ঘনিষ্ঠ সদস্য, যার নাম ইতিমধ্যেই বীর বিক্রম মেজর হাফিজ এখানে উচ্চারণ করেছেন, শহীদ গিয়াসউদ্দিন আহমদ, তিনি 1971-এর 14ই ডিসেম্বর ঘাতকের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণ দিয়েছিলেন। এবং সেই শোকাবহ স্মৃতি আমরা বয়ে বেড়াচ্ছি 53 বছর ধরে। এখানে বলা সঠিক হবে কিনা জানি না, আমার মায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ভ্রাতা, তিনি যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন তিনি একটি গানের কলি আমাদের শোনাতেন। আমার মা যখনই 21শে ফেব্রুয়ারি আসে, আপনারা সেই গানটি জানেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো, আমার মা সেই গানটি উচ্চারণ করতেন প্রতি বছর 14ই ডিসেম্বর। কাজে আজকে আমি আপনাদের সামনে কি বক্তব্য দেব সেটা জানি না। আপনাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলবো যে পাক হানাদার বাহিনী এবং তাদের দোসর আল বদরেরা যেদিন তারা উপলব্ধি করেছিল যে বাংলাদেশ স্বাধীন হবে, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের আর প্রতিহত করা যাবে না, সেদিন তারা একটি ঘৃণ্য সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তটি কি? তারা উপলব্ধি করেছিল বাংলাদেশের মানুষ, তৎকালীন পূর্ব পাকিস্তানের যে মুক্তিকামী মানুষ, গণতন্ত্রকামী মানুষ, তাদেরকে যদি ঠেকানো না যায় তাহলে তাদের একটি ক্ষতি তো করে দেয়া যায়। সেই ক্ষতিটি কি? এদেশে যারা বরেণ্য ব্যক্তি রয়েছেন, শিক্ষাবিদ, শিল্পী, সাহিত্যিক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার এবং সমাজে একটু আগে আপনারা শুনেছেন যাদেরকে ইন্টেলেকচুয়াল বলা হয়, তাদেরকে যদি ধ্বংস করে দেওয়া যায় স্বাধীনতার পূর্ব মুহূর্তে, তাহলে হয়তো এই জাতি স্বাধীন হয়েও কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই ঘৃণ্য চক্রান্ত থেকে 14ই আগস্ট সংগঠিত হয়েছিল। আজকের নতুন প্রজন্ম হয়তো সেই ইতিহাস জানে না, তাদেরকে সেই ইতিহাস জানতে হবে। বিশেষ করে জানতে হবে এই কারণে যে আমি কিন্তু বিগত 5ই আগস্ট পূর্ববর্তী সময়ের সঙ্গে সেই 14ই আগস্ট 1971-এর একটি সাদৃশ্য খুঁজে পাই। হ্যাঁ, এবারে হয়তো ইন্টেলেকচুয়াল, আমি যে কথা বলেছি, শিক্ষক, শিল্পী, সঙ্গীতজ্ঞ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেশনাল, তাদেরকে হয়তো সেভাবে টার্গেট করা হয়নি, কিন্তু এবার টার্গেট করা হয়েছিল কাদের? যারা একদিন এই সব পদে যাবে, অর্থাৎ উদীয়মান ছাত্র, তাদেরকে এবার টার্গেট করা হয়েছে। এবং পৃথিবীর ইতিহাসে সম্ভবত স্বল্পতম সময়ে সর্বাধিক সংখ্যক ছাত্রকে হত্যা করা হয়েছিল সেই ফ্যাসিস্ট সরকার যারা আজকে পালিয়ে গিয়েছে। সেদিনের পাকিস্তান হানাদার বাহিনী তারাও কিন্তু আত্মসমর্পণ করেছিল, কিন্তু এখানে বলা প্রয়োজন তাদের দোসর যারা আলবদর, তাদের অধিকাংশ কিন্তু সেদিনও ঠিক একই
একইভাবে পালিয়ে গিয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন কিছু কিছু তথ্য। একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে 14 ডিসেম্বর 1971 এই হত্যাকাণ্ড যারা সংগঠিত করেছিল তাদের নেতৃত্বে ছিল একজন, যে আজকে ইংল্যান্ডে পলাতক। তাকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু দেশে ফিরিয়ে আনা হয়নি, অথবা দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা সফল। আমি বিশ্বাস করব আজকে অন্তর্বর্তীকালীন সরকার যদি তারা সত্যিকার অর্থে আজকের যে ছাত্র জনতা যাদের রক্তের বিনিময়ে আজকের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, ঠিক একই কথা বিবেচনায় এনে যাদের রক্তের বিনিময়ে প্রথম স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই অপরাধীদের নতুন করে চিহ্নিত করে তাদেরকে আইনানুগ শাস্তির বিধান যেন করা হয়। আমি আজকে এই দাবি জানাব। তারা বুঝেছিল যে বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে। 1971 কথা বলছি, ডিসেম্বর 1971, কঠিন সময়। একদিকে মেসাকার চলছে, অন্যদিকে মুক্তিযুদ্ধ চলছে, সর্বশেষ আমরা যখন লন্ডনে ছাত্র অবস্থায় ডক্টর মোশাররফ এখানে বসে আছেন, তিনি সেখানে লন্ডনে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আমরা সেখানে ছিলাম এবং আমরা কিন্তু মুক্তিযুদ্ধে যাবার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু লন্ডনের বুকে প্রতিবাদ করেছিলাম এবং সেই প্রতিবাদের কারণে আমার মেধাবৃত্তি তথা পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। আজকে আমরা সেই পরিস্থিতিতে সেখান থেকে উন্মুখ হয়ে তাকিয়েছিলাম। একটি তথ্য আমরা সেখানে পেয়েছিলাম, সেটি আজকে আমি অতীতে একবার বলেছি, আজকে আমি বলা প্রয়োজন মনে করছি নতুন প্রজন্মের কাছে। তথ্যটি হচ্ছে এই যে আপনারা জানেন সেই ডিসেম্বরের সঙ্গীন মুহূর্তে সেই পাক হানাদার বাহিনী যখন তারা আত্মসমর্পণ করে 16 ডিসেম্বর, সেই আত্মসমর্পণের তারিখটি ছিল কিন্তু 11 অথবা 12 ডিসেম্বর। আমেরিকার যুক্তরাষ্ট্রের যে দলিল 30 বছর পরে প্রকাশিত হয়, সেই দলিলে পরে আমাদের সেই শোনা কথার সত্যতা মিলেছে। আমরা ব্যক্তিগতভাবে পারিবারিক দিক থেকে আমরা এখনো দুঃখ করে বলি, যদি 11 বা 12 ডিসেম্বর পাক হানাদার বাহিনী তারা মুক্তিযোদ্ধাদের হাতে যে আত্মসমর্পণের কথা ছিল জেনারেল ওসমানীর কাছে, এবং যে কোনো ষড়যন্ত্রের কারণে যে আত্মসমর্পণ জেনারেল ওসমানীর কাছে না হয়ে জেনারেল নিয়াজির কাছে হয়েছিল, সে কথা স্মরণ করে আমরা বলি যে যদি 11-12 ডিসেম্বর আত্মসমর্পণ হয়ে যেত, তাহলে হয়তো 14 ডিসেম্বরের মুক্তি যুদ্ধে সেই শহীদ বুদ্ধিজীবী যারা মুক্তিযুদ্ধের জন্য যারা জীবন দিয়েছেন, তারা হয়তো আজকে তাদের এভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হতো। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমি আজকের যে নতুন প্রজন্ম যারা এখানে রয়েছে, আমি তাদের কাছে আবেদন করব, আপনারা যে অভাব সৃষ্টি হয়েছিল বাংলাদেশে, সেই অভাব আজকে হয়তো পূরণ হয়েছে, অথবা প্রফেসর মাহবুবুল্লাহ যে কথা বলেছেন সেই অভাব হয়তো পূরণ হয়নি এ কারণে যে এই বাংলাদেশ স্বাধীন হবার পরবর্তী সরকার তারা কিন্তু সত্যিকার বুদ্ধিজীবী তৈরি করেনি, তারা একদল ছাপোষা বুদ্ধিজীবী তৈরি করেছে। আমি আজকে নতুন প্রজন্মকে আমি তাদের কাছে আবেদন জানাবো, একজন শিক্ষক হিসেবে আবেদন জানাবো, তোমরা তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছো। তোমরা এদেশের দ্বিতীয় স্বাধীনতা তোমরা ছিনিয়ে এনেছো, যদিও আমরা তোমাদের পাশে ছিলাম, তোমাদের সঙ্গে ছিলাম, এবং বিগত কয়েক দশক ধরে
আমরা কিন্তু সেই আন্দোলনে তোমাদের সঙ্গে যুক্ত ছিলাম। একথা সত্য, শেষ বিজয়টি তোমরা ছিনিয়ে এনেছো, কিন্তু এটাই যথেষ্ট নয়। বিজয় ছিনিয়ে আনার পরে তোমাদের আরো অনেক দায়িত্ব রয়েছে, এবং সেই দায়িত্ব পূরণে আমি তোমাদের একটি ছোট্ট উপদেশ দেব। তোমরা আগে নিজেদের দেশ পরিচালনার জন্য নিজেদের তৈরি করো। তোমরা ক্লাসরুমে ফিরে যাও। আমি জানি একথা বলা হয়তো অনেক আমার মুখে বড় কথা হবে, কিন্তু আমি সত্য কথা বলি, সঠিক যেটা মনে করি সেটা বলি। তোমরা ক্লাসরুমে ফিরে যাও। ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য তোমরা আগে নিজেদের তৈরি করো। তৈরি করে তোমরা বৃহত্তর জীবনে ফিরে আসো। অবশ্যই তোমরাই এই দেশ পরিচালনা করবে, কিন্তু তার জন্য সঠিক সময় বেছে নাও। আমি বিশ্বাস করি তাহলে 14ই ডিসেম্বর 71-এ যারা বাংলাদেশের জন্য, স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন, তারা তোমাদের মধ্যে তাদের সত্যিকার প্রতিনিধি খুঁজে পাবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।